সুপ্রভাত জানিয়ে আজকে নতুন দিনটা শুরু করলাম। আজকে একদম অন্যরকমভাবে দিনটা শুরু করলাম। প্রতিদিনের মতো সকালে বাইরে না বেরিয়ে আমি আমার গোপালকে বসানো থেকে গোপালকে সকালে কিভাবে সেবা দিই সেই জায়গা থেকে আমি আজকের দিনটা শুরু করলাম। এখন 6:30 7টা মতন বাজে। সুপ্রভাত জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। আজকে আমি ঠাকুরঘর থেকেই ব্লগটা শুরু করছি। আজ দেখলে এখন ওকে তুলিয়ে তারপরে শুধু দুটো আঙুর দিলাম, আর কিছু দিইনি খেতে। এখন পুজো হলো না, এটা সবে তোলানো হলো, এরপর আবার দুপুরবেলায় পুজো হবে। আজ আমি এখান থেকেই দিনটা শুরু করলাম। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা সুন্দর দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সবাইকে একটা সুন্দর নতুন ব্লগ উপহার দিতে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো আমি সারাদিন কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। এবার শুরু করে দিই পরপর দিনের যা কাজ। সকাল থেকে ঘুম থেকে উঠে এত রোদ, জানলা দিয়ে রোদ আসছিল, আবার জানলাটা টেনে দিলাম, পর্দাটা টেনে দিয়ে তারপরে বসলাম। দেখো তাহলে দেখতে থাকো সারাদিনের পরপর আমি কি করি। সকাল থেকে কিছুটা টাইম পর্যন্ত আমি যেটুকু কাজ করি সেইটুকুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, দেখতে থাকো। একদম সকালে উঠে আমি নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর ঠাকুরঘরটা মুছে নিলাম, নিয়ে গোপালকে তুলে বসিয়ে ওকে একটুখানি কিছু খেতে দিলাম। একদম না খাইয়ে সকালে তো রাখা যায় না, তাই ওকে এখন সকালে আঙুর দিই। আঙুর দিলে সুবিধা হয়, একদম সকালে মিষ্টি না দিয়ে দুটো করে আঙুর দিয়ে দিই, দিয়ে ওই তারপরে আবার স্নান করে পরে পুজো করি। তারপরে আমি যতটা সকালে উঠেছিলাম, আজকে একটু সকালেই উঠেছি, কিন্তু অত সকালেও যে এতটা রোদ মানে ভাবাই যাচ্ছে না। টগরি এখন অনেক সকালে চলে আসছে। আমি যখন ঠাকুর ঘরে গোপালকে তুলছি, গোপালকে যখন ভোগ দিচ্ছি, তখন টগরি রান্না করছে। বাইরে দেখবে একটা আওয়াজ আছে, টগরি রান্না করছে আর আমি ঘরে এগুলো করছি। তারপর ও রান্না করতে করতেই আমি বিছানা মানে গুছিয়ে নিলাম। আর বিছানাটা সকালবেলায় গোছানো হয়ে গেলেই মনে হয় অনেকটা পরিষ্কার হয়ে গেছে, অনেকটা কাজ মানে এগিয়ে গেল আর কি, এরকম একটা মনে হয়। তারপরে চাদরটা তুলে চেঞ্জ করে নেব। আজকে অনেক দিন ধরে চাদরটা পাতা আছে, নোংরা হয় না, কিন্তু একভাবে শোয়া হয় তো 7 দিন মানে পার হয়ে গেলেই মনে হয় যে চাদরটা চেঞ্জ করতে হবে। তা এবার একটু বেশি দিনই হয়ে গেল চাদরটা পাতা, কারণ যেহেতু মানে নোংরা হয় না সেহেতু গাও থাকে না। তবুও চেঞ্জ করে নিলাম, যে ভালো লাগছে না আর, সেই জন্য চেঞ্জ করে নিয়ে আবার অন্য একটা চাদর পেতে নিলাম। এই চাদরটার আবার একটা ব্যাপার আছে, এই চাদরটা অনেক দিন ধরে পাতা হয়নি বিছানায়, কারণ চাদরটা আমি ভুলেই গিয়েছিলাম। এই চাদরটায় আঠা পড়েছিল একদিন, মানে বিছানায় পাতা ছিল, যখন পুরনো ফ্ল্যাটে ছিলাম বিছানায় চাদরটা পাতা ছিল, আর বিছানার কোনায় একটা কি করতে গিয়ে কিছু একটাতে আঠা লাগাতে গিয়ে আঠা ফেলে দিয়েছিল। ও না, বুঝতে পেরেছি, নখ যখন নখ লাগানোর জন্য ফলস নখ নিয়ে এসেছিলাম, সেই নখে লাগানোর জন্য একটা আঠা পাওয়া যাচ্ছিল, সেই আঠাটা আমি নখের সঙ্গে লাগাতে গিয়ে আঠাটা পড়ে গিয়েছিল কাত হয়ে। তা সে আঠা যে এত মারাত্মক আমার ধারণার বাইরে। সে আঠা তুলতে গিয়ে চাদরটা পর্যন্ত মানে ছিঁড়ে বেরিয়ে আসলো একটা জায়গা, যতটুকু জায়গাতে আঠা পড়েছিল। তা সেই ছেঁড়া জায়গাটুকু ওই কর্নারের দিকে আছে, দেখা যায় না। তা তখন মনে করেছিলাম যে একটু এই কালারের, মেরুন কালারের একটু ছিট নিয়ে এসে ওই জায়গাটায় লাগিয়ে সেলাই করে দেবো, কিন্তু সেটা তারপরে যখন এই নতুন ফ্ল্যাট শুরু হয়, ফ্ল্যাটের কাজ, বিয়ে, এই সমস্ত কাজে সব ভুলে গেছি, আর মনে নাই। আজকে অনেক দিন পর চাদরটা বের করে পাততে গিয়ে দেখছি যে সেই ছেঁড়াটা। আমি বলছি ওরে বাপরে, এটা তো সেই ছেঁড়াটা, ভেবেছিলাম একটু ছিট লাগিয়ে নেব, তা সে তো ভুলে গেছি, মনে নাই। তা দেখি একটু ছিট কিনবো না, মানে ঘরেই আছে অনেক ব্লাউজ পিস সেখান থেকে একটু কেটে মেরুন কালারের পিস যেগুলো ব্যবহার হয় না, সেই পিস একটুখানি কেটে ওখানে লাগিয়ে অ্যাপ্লিক করে নেব। তাহলে আর বোঝা যাবে না, বা বোঝা গেলেও দেখতে খারাপ লাগবে না, ভালো লাগবে। শুধু বিছানা শুধু চেঞ্জ করলে হবে না, চাদরের সঙ্গে সঙ্গে বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করে নিলাম।
তাই এইগুলো সমস্ত কিছু করার পরে ঘরটা পুরোটা ঠিকঠাক করে নেওয়ার পরে, আর গরমের সময় দেখবে ঘরগুলো যদি অগোছালো থাকে তাহলে আরও বেশি মনে হয় মানে গরম লাগে, আর একটু অগোছালো থাকলে মনে হয় খুব বেশি নোংরা হয়ে আছে, অগোছালো হয়ে আছে এরকম লাগে। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখতে পারলে বেশ মানে মনেও একটুখানি শান্তি পাওয়া যায়, ভালো লাগে, একটু মনে হয় গরমটা বোধহয় কম লাগছে এরকম মনে হয় আর কি। আসলে কি সেটা হয় কি না জানি না, কিন্তু মনে হয় যে বোধহয় একটু বেশ ভালো লাগছে, একটু ছিমছাম থাকলে ভালো লাগে। সেই কারণে সকাল সকালই আজকে করে নিলাম। আর বেলা হলে প্রচণ্ড গরমও লাগে, হয়ও না, অসুবিধা হয়ে যায়, রান্না করতে চলে যায় ওদিকে। রান্নাটা আমি যদিও পুরোটা না করি না, একটা কিছু আমি করি, যে একটা সবজি কিছু একটা করে নিই, তাও প্রতিদিন না, যেদিন যেদিন মনে হয় যে একটা কিছু করব সেদিন সেদিন করি। আজকে যেমন চানা মশলাটা আমি করব ভাবলাম, কাবলি চানা দিয়ে যে তরকারিটা, ওটা আমি করব ভাবলাম। তাই আমি টগরিকে বললাম যে তুমি জোগাড় করে দাও, ও জোগাড় করে দিল, আমি সেই চানা মশলাটা করে নিলাম। আর এইবার বিছানা টিছানা সমস্ত গুছিয়ে এসে, ঠাকুর তুলে বিছানা গুছিয়ে এসে চা করে নিয়ে চাটা আমি খেয়ে নেব। আর চা খেতে খেতে টগরি ওর রান্নাটা কমপ্লিট করে ফেলবে, তারপর ওকে একটু ছাতুর শরবত করে দিয়ে আমি ঘরে গিয়ে মানে চাটা খেয়ে এসে ওকে একটু ছাতুর শরবত করে দেব, দিয়ে তারপরে আমি আমার রান্নাটা করে নেব। কারণ মাসি আসার আগে যদি আমি রান্নাটা না করে নিই তাহলে অসুবিধা হয়ে যায়, তখন পরে ওই দুজনে একসঙ্গে মানে রান্না করতে শুরু করি, তখন খুব অসুবিধা হয়। ওখানে থাকে, বাসন মাজে, ঘর ঝাড় দেবে, আর আমি তখনও রান্না করে যাব, তারপরে বেলাও হয়ে যায়, অত বেলায় করতেও ইচ্ছে করে না। করলাম দেখলে, সকালে চা নিয়ে চলে আসলাম, আবার চা দিয়ে শুরু করছি। আগের দিনও চা দিয়ে শুরু করেছি, আজও চা দিয়ে শুরু করছি। এরপরে বিছানা টিছানা তো হয়ে গেল গোছানো, এরপরে কিছু যা আছে সেগুলো করব। আর একটা কি বলে কাবলি ছোলা, পাটনাই ছোলা যেটাই বলো, সেটার একটা তরকারি করব, আমি করব ওটা। আর টগরি বাকিগুলো সব রান্না করে দিয়ে চলে যাচ্ছে। চলো চা খেতে খেতে শুরু করে দিই, চাটা খেতে থাকি, এরপর পরপর যা যা করবো তাই তাই আবার তোমরা দেখতে পাবে। সকালটা শুরুটা ভালোই হলো, দিনের শেষটা কেমন হবে দেখি, দেখতে থাকো। সকালের চা খাওয়াটা ভীষণ বেশ ভালো লাগে, যদিও শীতকাল হলে আরও বেশি ভালো লাগে, গরমের সময় অতটা ভালো লাগে না, তবুও মানে নেশার মতো হয়ে গেছে আর কি। চাটা আমার খুব নেশা, কিন্তু আমার বরের অতটা নেশা নেই, ও আমি খাই তাই ও খায়, কিন্তু ওর চা খাওয়াটা অতটা ওর নেশা নেই। তো আমার আবার সকালবেলা একটু চা না খেলে ভালো লাগে না। আর ওদের বাড়িতে আগে চা খাওয়ার পার্টি ছিল না, চায়ের কাপ, চায়ের বাসন এগুলো ছিল, লোকজন আসলে চা পাতা কিনে নিয়ে এসে চা করা হতো, কিন্তু চা খাওয়ার পার্ট ছিল না। আর আমিও যেহেতু ছোটোবেলায় চা খেতাম না বাপের বাড়িতে, সেই কারণে চা মানে আমিও চা শ্বশুরবাড়িতে এসে খেতাম না। তা আমার শ্বশুর বলেছিল যে যখন বৌমা আসবে তখন চা খাবো, তা সেই ইয়েতে চা করে দেয়া হতো, কিন্তু আমি চা খেতাম না, ওদেরকে চা করে দেয়া হতো, শ্বশুরকে চা করে দিতাম, কিন্তু আমি খেতাম না। তাতেও আবার বলতো যে হ্যাঁ চা করে দেয় অথচ খাই না, এরকম বলতো, কিন্তু আমার আসলেই ভালো লাগতো না চাটা খেতে। তারপরে আস্তে 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 মানে একটু একটু করে খেতে খেতে, সবাইকে করে দিতাম, তখন একটু করে খাই, তখন দুধ চাই খেতাম, ওই একটু করে খেতে খেতে অভ্যাস হয়ে গেল চা খাওয়াটা। আর তারপর লাল চা খাওয়াটা অভ্যাস হলো। একদিন আমার এক জেঠতো ননদের সঙ্গে, ননদের এক বান্ধবীর বিয়ে হয়ে গিয়েছিল, সেই বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমাকে সেদিন একটু লাল চা আর মেরি বিস্কুট দিয়েছিল। সেদিন তখন চাটা আমি চিনি দিয়েই খেতাম, তার আগে কখনো লাল চা চিনি ওরকমভাবে খাইনি, মানে র চা আর কি। তো সেই দুধ ছাড়া চা আর বিস্কুট দিয়ে খেয়ে বেশ ভালো লাগলো। আমি বাড়িতে এসে বললাম যে এইভাবে চা খেলে তো বেশ ভালোই লাগে। কাবলি ছোলা, পাটনাই ছোলা যে যা বলো, তাই দিয়ে তরকারিটা করা হবে। সেই কারণে এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, জিরে, এই জিনিস কটা এখানে পেস্ট করা আছে। এখানে অল্প একটু পেঁয়াজ দিলাম, ভেজে নেব। আর আগে দেখলে আলু আর ইয়েটা কি বলে, আলু আর ছোলাটা ভেজে নিলাম, কারণ একটু ভেজে না নিলে মানে কেমন একটু গলে গলে যায়, আর ছোলাটা একটু ভেজে নিলে মানে গোটা গোটাই থাকে, অথচ নরম থাকতে ভালো লাগে। এটা রান্না করতে করতে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি।
আর পেঁয়াজটা একটু ভেজে না নিয়ে মশলাটা দিলে পরে পেঁয়াজটা আর ভাজা হবে না, সেই কারণে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর মশলাটা দেবে। দেখতে থাকো। তো যেটা বলছিলাম, সেই চাটা ননদের বান্ধবীরা থেকে ওই চা দিল বাড়িতে এসে, তখন আমি বললাম ঠিক আছে এভাবে খেলে তো ভালোই লাগে। ওই সেই থেকে অভ্যাস হলো ওই চা, দুধ ছাড়া চা চিনি দিয়ে খাওয়া। তারপরে আস্তে 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 চিনিটাও ছেড়ে দিলাম অনেক দিন পরে। চিনিটা অবশ্য হালে ছেড়েছি, হালে বলতেও 5-6 বছর হয়ে গেল চিনি ছাড়া, তার বেশিও হয়ে গেল চিনি ছাড়া চা খাওয়াটা। সেটাও অভ্যাস হয়ে গেছে চিনি ছাড়া চা খাওয়া। চিনি ছাড়া চা খাওয়াটা বহরমপুরে এসে অভ্যাস করে ফেলেছি। আর তখন সুগার ছিল না, কিন্তু তবুও চিনি ছাড়া চা খাওয়াটা অভ্যাস করেছি, কারণ প্রচণ্ড মোটা ছিলাম আমি, মানে প্রচুর মোটা ছিলাম। সেই কারণে মানে চিনি খাওয়া বন্ধ করে দিলাম, মিষ্টি খাওয়া বন্ধ করে দিলাম, সব কিছু খাওয়া বন্ধ করে আস্তে আস্তে রোগা হয়ে গেলাম। তা সেটাই বলছিলাম। তারপরে চাটা খেয়ে বাইরে এসে মানে রান্নাটা শুরু করে দিলাম। এই যে কাবলি চানাটা, এইটাই মানে আমি করলাম এটা, আর বাকিগুলো সব টগরি করে দিয়ে গিয়েছিল। তা রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি এবার স্নান, কাবলি ছোলার তরকারিটা, কাবলি চানা, ছোলা বলি, পাটনায় ছোলা বলি, আর অনেকে কাবলি চানাও বলে এটাকে। সেটা হলো এখন এখানে একটুখানি ঘি আর গরম মশলা দেবো, দিয়ে এটা নামিয়ে নেব। গরম মশলা দিয়ে গেছে, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর ঘিটা খুব কম পরিমাণ দেবো, গরম মশলাও ফুরিয়ে গেছে, সামান্য পরিমাণ আছে, দিয়ে নামিয়ে নেব। তা তরকারিটা আমি পরে ভয়েস দিচ্ছি খাওয়ার পরে, সেই জন্য বলতে পারছি যে খেতে ভীষণই সুন্দর হয়েছিল, সবাই বলল। আমিও খেয়ে দেখলাম যে বেশ ভালো হয়েছিল। আমি একটু টেস্ট করেছি, আমি বেশি খেতে পারি না, এটাই আমার সমস্যা, সামান্য একটু টেস্ট করি এসব খাবারগুলো। মানে না খেতে খেতে এমন হয়ে গেছে, আর খেতেও পারি না। আগে যেমন তাও একটু খেতে পারতাম, আর এখন না খেতে খেতে এমন অবস্থা হয়ে গেছে, এগুলো খেতেই পারি না। মানে ওই মুখে দিয়ে কোনো রকম একটু টেস্ট করি যে কেমন হয়েছে এটা দেখার জন্যে। চিকেন বলো, মাটন বলো, মাটন খেতে আমি এত ভালোবাসি, অথচ সেটাও তাই, মানে ওই টেস্ট করার মতো 1 পিস 2 পিস খাই। আর চিকেন তো একদমই খুবই কম খাই, মানে ওই টেস্ট করি, 1 পিস খেয়ে হয়তো টেস্ট করলাম, এর বেশি আর খাই না। যেটা বলছিলাম যে অনেকটা মোটা ছিলাম বলে সমস্ত খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। তা মানুষের মোটা হলেও দোষ, রোগা হলেও দোষ, কী যে করবে তা যায় না। আর যখনই দেখবে তুমি মোটা থাকবে, তখন মানে রোগা থেকে মোটা হয়েছো, তখন তোমাকে লোকে ওই নেগেটিভ কথাই বলতে বলতে মানে বলে যাবে বারবার যে বাপরে কী মোটা হয়ে গেছো, কী মোটা হয়ে গেছো। আবার মোটা থেকে যখন তুমি রোগা হয়ে যাবে, তখনও বলবে বাপরে কী রোগা হয়ে গেছো তুমি, একদম ভালো লাগছে না, এরকম বলবে। কিন্তু অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃত রোগা হয় মানুষ, আমি যেমন ইচ্ছাকৃতই রোগা হয়েছিলাম মোটা থেকে। তা এইরকম কিছু নেগেটিভ কথা মানুষ বলতেই থাকে, কখনো মানে তুমি কাউকে সন্তুষ্ট করতে পারবে না। রোগা হলেও তাহলে একদম সেই কুমোরটুলিতে গিয়ে একদম স্লিম হয়ে আসতে হবে। তা আমাদের তো আর সেই পরিস্থিতি না, আমাদের শরীরটাকে সুস্থ রাখাটাই ব্যাপার। মোটা হও আর রোগা হও, শরীরটা সুস্থ থাকাটাই মেন, আর যেভাবে তুমি থেকে কাজ করতে পারবে। তবে হ্যাঁ, একটা অতিরিক্ত মোটার থেকে সাধারণভাবে থাকাটাই ভালো, সাধারণ ফিগার থাকা ভালো। কিন্তু এবার যদি হয়ে যায় মোটা, তাহলে সে মানুষটা করবে কি? আবার কেউ যদি রোগা হয়ে যায়, তাহলে সে মানুষটা করবে কি? চেষ্টা তো করেই মানুষ। সবসময় যে খাওয়া দাওয়া বেশি করলেই মানুষ মোটা হয়ে যায়, আবার খাওয়া দাওয়া কম করলেই মানুষ রোগা হয়ে যায়, এমন কিন্তু না। অনেক কম খাওয়া মানুষ আছে যারা অনেকটা মোটা, আবার অনেক বেশি খাওয়া মানুষ আছে যারা অনেকটা রোগা। এরকম আমি বহু মানুষ দেখেছি, আমার চোখের সামনে আমি দেখেছি যে প্রচুর পরিমাণ খাচ্ছে, অথচ তারা মোটা না, বেশ রোগা, বেশ স্লিম ফিগার। কী করে এটা হয় জানি না। এগুলো হয়তো এক একজনের এক এক রকম মানে শরীরের গঠনের জন্যে হয়, বা ভেতরের স্ট্রাকচারের জন্য হয়, জানি না কী কারণে এটা হয়। তা নেগেটিভ কমেন্ট মানুষ তোমাকে করবেই, যতই তুমি মানে যেভাবেই তুমি থাকো না কেন, তুমি মোটা হয়ে সুস্থ থাকো আর রোগা হয়ে অসুস্থ থাকো, মানে তোমাকে নেগেটিভ কমেন্ট করবেই। এই যে আজকে যেমন ছাদে গিয়েছি, একজন বলছে, আমরা যেহেতু টপে থাকি, তা একজন বলছে যে আমরা দোতলায় আছি, ভাবছি টপে যারা আছে তারা কি করে আছে। কিন্তু সত্যি কথা বলতে আমাদের ফল সিলিং করা আছে, আমাদের অতটা গরম হয় না টপটা। নিচে যতটা ভ্যাপসা গরম হয়, রাস্তার তাত ওঠে যে পিচের যে তাত, আমাদের ওপরে কিন্তু সেই গরমটা হয় না। কিন্তু এই যে নেগেটিভ কমেন্ট, এটা করার দরকার করে দিল। আমি কিন্তু বললে, আমি তাকে কমেন্ট করলে করতেই পারতাম
যে তোমাদের তো আরও বেশি ভ্যাবসা হয়ে যায় বিকেলের দিক থেকে। আমরা তো একতলায় ছিলাম, যখন কৃষ্ণনগরে ভাড়া ছিলাম, বহরমপুরে ভাড়া ছিলাম, তখন তো আমরা একতলায় ছিলাম। গরমের সময় বিকেলের দিক থেকে দুপুরের পর থেকে যে পরিমাণ ভ্যাবসা হয়ে যায় সেটা ওপরে হয় না। ওপরে বিকেল থেকে যথেষ্ট হাওয়া আসে, জানলা খুলে দিলে খুব আরাম লাগে। আর তারপর ছাদে চলে গেলে তার কোনো কথাই নেই। আর আমাদের সত্যি কথা ফল সিলিং করা আছে বলে, আর ছাদে একটা হিটপ্রুফ করা আছে, তাই মানে 2-2:30 পর্যন্ত তো সেই পরিমাণ গরম হয় না। তারপর থেকে গরম হয়, কিন্তু তখন তো এসি চলে দুপুরবেলায়। তারপরে আবার বিকেলবেলায় আমরা ছাদে চলে যাই, জানলা ফালা খোলা হয়ে যায়, তখন হাওয়া আসে। সেই পরিমাণ গরম সত্যি আমাদের হয় না। মানে যে পরিমাণ গরমের কথা তারা ভাবছে আর কি, মানে আমার জন্য তাদের কষ্ট হচ্ছে যে আমরা টপে থাকি তাই তাদের কষ্ট। এরকম নেগেটিভ কমেন্ট করতেই হবে, পজিটিভ কিছু বলতে পারে না মানুষ। আর আমি কিন্তু তাকে বলতেই পারতাম, কিন্তু বললাম না, যে কি দরকার বন্ধু বেজার করে, দরকার নেই, থাক, যে যেটা বলে শান্তি পায় সেটাই পাক। আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, বলছে যার যেভাবে বলার ইচ্ছে সে সেভাবে বলুক। তাই দেখো স্নান করে পুজো করতে শুরু করে দিয়েছি। অনেকক্ষণ কাজ টাজ করলাম, তারপরে স্নান করলাম, তারপরে এসে আবার পুজো করলাম। তো প্রতিদিন টুজোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, আজকে একটু পুজোটা শেয়ার করছি। আবার প্রতিদিন শোয়ানো, গোপালকে তোলা, এগুলোও শেয়ার করা হয় না, কারণ একই জিনিস পরপর শেয়ার করি না। তা একদিন দেখাবো আমি একদম সকালে গোপালকে তোলা থেকে রাত পর্যন্ত ওকে কীভাবে আমি কীভাবে ভোগ দিই, সেবা করি, সেটা তোমাদের সঙ্গে একদিন দেখিয়ে দেবো পুরোটা, পরপর শুধু গোপালকেই দেখাবো। আর আমার সংসারের অন্য কাজ আমি শেয়ার করব না, দেখবে ভালো লাগবে। পুজোটা হয়ে গেল, এটা কিন্তু আমি পুজোই করছি। সকালে একবার ধূপ দেখাই, আবার দুপুরবেলায় একবার দেখাই, আবার সন্ধেবেলায় 3বারই ধূপ দেখায়। তা আমাকে বোন বলে যে এত ধূপ দেখালে ধোঁয়া হয়ে যাবে। তা আমি দেখিয়ে দিই একটু ধূপ, অসুবিধা কিছু হয় না, একটা ধূপকাঠি জ্বালিয়ে দিই, নাহলে মনে হয় না যে আমি ওকে সেবা দিলাম গোপালকে, সেটা আমার মনে হয় না। সেই কারণে আমি একটু ধূপ সকালেও দেখাই, দুপুরেও দেখাই, সন্ধেবেলাতেও। দেখো কি সুন্দর মিষ্টি লাগছে, চুপ করে শান্ত হয়ে বসে আছে কেমন, হাতটা পেতে। হাতে আঙুর আছে, দেখা যাচ্ছে না তাই, হাতে একটা আঙুর আছে। এই যে সবাইকে দিয়ে দিয়েছি। আজকে গুজিয়া দিয়ে পুজো করেছি, আজকে লাড্ডু নেই, লাড্ডু ফুরিয়ে গেছে, আবার লাড্ডু আনতে হবে। ওকে লাড্ডু না দিলে আমার ভালো লাগে না, বেশ ভালো লাগে লাড্ডু দিয়ে বা কোনো মিষ্টি দিয়ে পুজো করতে। দেখো দেখতে দেখতে আমার পুজো হয়ে গেল। এবার আমি আস্তে আস্তে শেষের দিকে চলে আসছি, আর কিছু শেয়ার করার নেই। গোপালকে দেখিয়ে, আমার গুরুদেব, আমার লোকনাথ বাবা সবাইকে দেখিয়ে আমি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। এরপরে মেঘা আম পান্না করে এনে দিয়েছে, সেটা খেয়েছি, বেশ সুন্দর করেছিল, খুব সুন্দর করেছিল খেতে, দারুণ টেস্ট হয়েছিল। আর কিভাবে করেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। প্রতিদিন আমার ঠাকুর তোমাদের দেখানো হয় না, মাঝে মাঝে চেষ্টা করি 1-2 দিন অন্তর দেখানোর। আমার লোকনাথ বাবাকে দেখো, লোকনাথ বাবাকে একদিন স্নান করাতে হবে, সেদিনও তোমাদের দেখাবো আমি কিভাবে লোকনাথ বাবাকে স্নান করাচ্ছি। আমার একটা স্নানের জায়গা কিনতে হবে, ওদেরকে রেখে স্নান করাবো সেরকম একটা জায়গা কিনতে হবে, সেটা নেই আমার কাছে। যেটা আছে সেটাতে হয় না, খুব ছোট ওটা, থালাটা, ওটাতে ভালোভাবে রেখে যে স্নান করাবো সেটা হয় না, একটা কিনবো। দেখো কেমন লাগছে, দেখছো কেমনভাবে বসে, সুতির জামা পরিয়েছি, মেঘা এনে দিয়েছে সুতির জামা। আম পান্নার শরবত করছে। প্রথমে আমটাকে যে প্রেসার কুকারে সিটি মেরে নিল, ততক্ষণ দেখানো হয়নি, এখন দেখাচ্ছি। দেখো তারপরে এই সেদ্ধ আমটাকে ভালো করে গোলাটা বের করে নিচ্ছে আর কি, চামচ দিয়ে দিয়ে। এবার এটার সঙ্গে কি কি দিবি? ভাজা জিরের গুঁড়ো, আর নুন, চিনি, আর ঠান্ডা জল, বরফ বা বরফ, ঠান্ডা জল না হলে বরফ, না হলে আর তার সঙ্গে দেবে জিরে ভাজার গুঁড়ো। এই যে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছে এখানটায়, এর মধ্যে এর ভেতরে জিরেটা ভেজে গুঁড়ো করে রেখেছে, এই জিরে ভাজার গুঁড়োটা মেশাবে এর মধ্যে, আমের মধ্যে। এটা এখন ভুলে নিই, তারপরে আবার দেখাচ্ছি কি করছে কিভাবে। এই দেখো এটা, এগুলো এর মধ্যে একসঙ্গে দিয়ে আবার পেস্ট করবে না। আমি আমের শরবতটা কোনোদিনই করিনি আম পেস্ট করে এইভাবে। পাকা আমের করেছি, তরমুজ করেছি, এগুলো করেছি, কিন্তু কাঁচা আম এভাবে করিনি। কাঁচা আম পোড়াটা আমি দেখেছি, কিন্তু নিজে কখনো করিনি।
এর মধ্যে লবণ, চিনি, জিরে ভাজা গুঁড়ো এগুলো সব দিয়ে দিল। এবার পেস্ট করে নেবে, মিক্সিতে ঘোরাবে, সিদ্ধ করে এটা করে নিল। ভালোই হচ্ছে, এক একদিন এক একটা করছে, আর আমাদের বেশ খাওয়া হচ্ছে গরমের সময়। আর খুব সুন্দর তৈরি করে এগুলো, বেশ দইয়ের শরবতটা করে, মানে এত সুন্দর করে লস্যিটা, খুব ভালো লাগে খেতে। ভাগটা খুব সুন্দর করে দেয়, পরিমাণটা এক একটার সঙ্গে এক একটার পরিমাণ দেয়, দারুণ দেয়। দেখো 3টে গ্লাসে তুললো, কারণ বুবাই বললো আমি খাবো না। বুবাই মেঘার থেকে বোধহয় একটুখানি টেস্ট করে দেখেছিল, আর মেঘারটা একটু টক টক ছিল। আমরা আবার এর মধ্যে একটু মিছরির জল দিয়ে দিয়েছি। আমি আজকে অনেকটা চিনি খেয়ে ফেলেছি, কারণ এর মধ্যে চিনি দেওয়া ছিল, মিছরি দেওয়া ছিল, এগুলো সবই খেয়ে নিয়েছি। এত ভালো লাগছিল, আমি আর লোভ সামলাতে পারলাম না, চিনি মিছরি সবই খেলাম। যাকা সুগারের ওষুধ তো খাচ্ছি, একদিন একটু খাই। দেখো এইভাবে মুখের সামনে দিয়ে গেলে দারুণ লাগে। দারুণ হয়েছে, খুবই সুন্দর। খুব সুন্দর। কেউ এভাবে মুখের সামনে যদি এনে দিয়ে যায় তাহলে তো আরো সুন্দরের মাত্রা বেড়ে যায়। এই যে মেঘা এতক্ষণ ধরে আমের শরবত করলো, আম পান্না শরবত। আমটাকে সেদ্ধ করে নিয়ে কিভাবে করলো তোমাদের পুরোটা দেখালাম। তারপরে এই যে এখন সেই শরবতটা নিয়ে এসে দিয়ে গেল। দারুণ টেস্ট হয়েছে, মানে এত সুন্দর টেস্ট হয়েছে। দোকানে কেনা যে শরবতগুলো হয় তা সেগুলো মনে এত সুন্দর টেস্ট হয় না। ভালোই হয়েছে, প্রতিদিন প্রায়ই একদিন এক একটা করছে, আর এনে এনে মুখের সামনে দিচ্ছে। এই গরমে মানে শরীর শান্ত হয়ে যাচ্ছে, খুবই সুন্দর হয়েছে। আমি এটা খেতে খেতে প্রতিদিনই সমস্ত কাজ ছাড়ার পরে কিছু না কিছু খাই, দেখতেই পাও লিকুইড জিনিস। তা আজকে আমি পুজো সারলাম, সব কাজ সকাল থেকে পুজো পর্যন্ত যা যা করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সেইগুলো সারা কমপ্লিট হলো। এবার আমি এখন এটা নিয়ে মানে খেতে শুরু করেছি, আর এটা খেতে খেতেই আমি ব্লগটা আজকে এখানেই শেষ করব। কাছে দূরে নতুন পুরনো যারা যেখান থেকে যেভাবে আমাকে দেখছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সবাই ভীষণ ভালো থাকো, আর আমাকে যেভাবে সাপোর্ট করছো এইভাবেই তোমরা সাপোর্ট করে যাও, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, আমার পাশে থাকো, আমাকে ভালোবেসে ব্লগগুলো দেখো, স্কিপ করো না, একটা করে লাইক করে দিও। আর যখন যখন দেখবে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকে দেখলে আমি যা যা করলাম আশা করছি সেগুলো ভালো লাগবে দেখতে। আর এখন আমি ব্লগটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, আর সামনের দিনে একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।